আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ কখন জানালেন সেনাপ্রধান? আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে মুখ খুললেন আইজিপি। সেনাবাহিনীর যে বার্তায় ভাগ্য নির্ধারণ হয় শেখ হাসিনার। সর্বশেষ জানিয়ে দেব এখন আলোচিত একটি বিষয়, হাসিনার সুটকেসে কি ছিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ কখন জানালেন সেনাপ্রধান? অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার রাত 8টায় অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুধবার বিকেলে সার্বিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন তিনি। সেনাপ্রধান বলেছেন, ডক্টর ইউনূস বৃহস্পতিবার দেশে আসবেন, আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব। আশা করি বৃহস্পতিবার রাত 8টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে। এই সরকারের 15 জন সদস্য থাকতে পারে। দেশের সংকট কাটিয়ে আমরা একটি সুন্দর পরিবেশ তৈরি করব। তিনি বলেছেন, সেনাবাহিনী সবসময় জনগণের সঙ্গে আছে এবং থাকবে, কেউ গুজবে কান দেবেন না। এ সময় তিনি ট্রাফিক নিয়ন্ত্রণের শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন এবং ছাত্রদের পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সব ইতিবাচক কাজ অব্যাহত রাখার অনুরোধ জানান। সেনাপ্রধান আরও বলেছেন, পুলিশ সক্রিয় হলে দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক হয়ে আসবে। পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে, আশা করি দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে। এদিকে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যা চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার প্রস্তাব সম্মতি দেন তিনি। জানা গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে ফিরবেন। এমিরেটস এয়ারলাইন্স একটি ফ্লাইটে দুপুর 2:10 ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। বুধবার ইউনূস সেন্টারের থেকে সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তারা জানায়, অলিম্পিক কমিটি আমন্ত্রণে বিশেষ অতিথি হিসাবে প্যারিসে গিয়েছিলেন ডক্টর ইউনূস। সেখানে তিনি চিকিৎসায় নিয়েছেন, তার একটি ছোট অস্ত্রোপচার হয়েছে, সেই কারণে তার ফিরতে কিছুটা বিলম্বিত হচ্ছে। আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে মুখ খুললেন আইজিপি। নবনিযুক্ত পুলিশের আইজিপি বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে না পারায় অনেকে ক্ষুব্ধ হয়েছেন। এই জন্য পুলিশের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত। বুধবার বিকেলে পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ মইনুল ইসলাম একথা জানান। আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতি সময়ে ছাত্র, সাধারণ মানুষ ও পুলিশ সহ প্রতিটি হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হবে। দেশের শান্তি শৃঙ্খলা ও স্থিতি ফিরে আনতে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। বাংলাদেশ পুলিশ সর্বদা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করেছে। তিনি বলেছেন, আমরা এখন থেকে আমাদের উপর অর্পিত আইনি দায়িত্ব পালনে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে সব শুরু করতে চাই। আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে আইজিপি বলেছেন, পুলিশের কতিপয় উচ্চাভিলাষী কর্মকর্তার কারণে এবং কর্মকৌশল প্রণয়নের বল প্রয়োগের স্বীকৃতি নীতিমালা অনুসরণ না করায়, মানবাধিকার লঙ্ঘন করা ও নেতৃত্বের ব্যর্থতার আমাদের অনেক সহকর্মী আহত, নিহত ও গৃহীত হয়েছে। নবনিযুক্ত আইজিপি বলেছেন, বাংলাদেশের পুলিশ জনগণের কল্যাণে নিয়োজিত একটি ঐতিহ্যবাহী পেশাদার ও সেবাধর্মী প্রতিষ্ঠান। যে কোনো সংকট মুহূর্তে দেশের প্রয়োজনে বাংলাদেশ পুলিশ বাহিনী নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। আইজিপি আরও বলেছেন, আমরা বিশ্বাস করি জনগণই রাষ্ট্রের মূল শক্তি, তাই আমরা সবসময় জনগণের পাশে থেকে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে বদ্ধপরিকর। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে আইজিপি বলেছেন, আপনাদের সুনিশ্চিত মতামতকে অগ্রাধিকার দিয়ে একটি দক্ষ, জনবান্ধব, প্রযুক্তি নির্ভর, আধুনিক ও জবাবদিহিমূলক পেশাদারের পুলিশের সংস্কারের ব্যবস্থা নেব। নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে আইজিপি আরও বলেছেন, পারস্পরিক সৌন্দর্য, সম্প্রীতি, ভ্রান্তিবোধ উজ্জীবিত হয়ে সমন্বয়ের মাধ্যমে আমরা সবাই একযোগে কাজ করে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এর আগে সব পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম বলেছেন, সারা দেশে সব পুলিশ সদস্যকে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে স্ব কর্মস্থলে ফিরে দিয়েছেন। শেখ হাসিনার সুটকেসে কি ছিল? একদিন থামতে হয়, সেই থামা কারোর জন্য সুখর, কারোর জন্য তিক্ত। থামার পদ্ধতিটাও হয় নানা রকম, কখনো তা হয়ে যায় কল্পনা অতীত। স্বৈরাচার শেখ হাসিনা সাক্ষী হয়েছেন এমন এক তিক্ততার, যা তিনি ভাবেননি।
না ভাবলেও নিজের ভুল কিংবা অদূরসূতায় ঘটেছে এই লঙ্কা কাণ্ড। 1909 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর বলা হতো শেখ হাসিনা গণতন্ত্রের প্রতীক, কিন্তু 2024 সালে টানা কয়েক সপ্তাহে ছাত্র জনতার রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে তার পতন হয়। 45 মিনিটের নোটিশে দেশ ছেড়ে পালাতে হয় স্বৈরাচার শাসকের তকমা নিয়ে। অথচ এর আগে দেশের তার সিদ্ধান্ত ছিল এক প্রকার শেষ কথা। পালানোর আগে শেখ হাসিনার হাতে অল্প এত সময় ছিল, সঙ্গে নিতে পারেনি তেমন কিছু, নিয়েছেন কেবল দুটি সুটকেস। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন জানিয়েছে, দেশ ছাড়ার মুহূর্তে হাসিনার কেবল দুটি সুটকেস নিতে পেরেছিলেন। তার সঙ্গে ছিলেন ছোট বোন রেহানা। পলাতক সাবেক প্রধানমন্ত্রী হাসিনার দুটি সুটকেসের ভরে কি নিয়ে যায় সেটি প্রকাশ করেছে আনন্দবাজার। যদিও দুটি সুটকেস আহামরি কিছু নিতে পারেনি, হাসিনার সুটকেসের পোশাক ও জরুরি কাগজপত্র ছাড়া আর তেমন কিছু ছিল না বলে দাবি আনন্দবাজার। মূলত গোছানোর জন্য বেশি সময় পাননি সাবেক প্রধানমন্ত্রী, বলা চলে প্রায় শূন্য হাতে দেশ ছাড়ছেন আলোচিত সমালোচিত এই স্বৈরশাসক। পরিস্থিতি সম্পূর্ণ প্রতিকূল থাকায় তৈরি করে হেলিকপ্টারে চড়েন তিনি। যখন দেশ ছাড়েন হাসিনা, তার কিছুক্ষণ পর থেকে গণভবন আসতে শুরু করে সাধারণ ছাত্র জনতা। বিজয় উল্লাসে মাতে গোটা দেশ, স্বাদ নেয় নতুন এক স্বাধীনতার।